আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসনার। তিনি ইমেইলের মাধ্যমে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন, যেহেতু তিনি স্টুডিওতে উপস্থিত থাকতে পারবেন না। তো তিনি লিখেছেন যে, রাসেল ভাইয়া কেমন আছেন? আমি নিয়মিত ভূত এফএম শুনি, কিন্তু লুকিয়ে লুকিয়ে শুনতে হয়, কারণ আম্মু শুনতে দেয় না, ভয় পাব বলে। আমি প্রতি স্যাটারডে সকালে আম্মুকে রাতের ঘটনাগুলি বলি। একদিন আমি আম্মুকে বললাম যে, আম্মু, সবারই তো এই বিষয়ে কোনো না কোনো এক্সপিরিয়েন্স আছে, তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই? আম্মু বলল, আছে। তাই আজকে আমি আপনাদের সাথে আম্মুর একটি এক্সপিরিয়েন্স শেয়ার করব। সালটা ছিল 1984। আম্মু তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এবং আম্মু অনেক রাত জেগে পড়াশোনা করত। একদিন অনেক রাতে আম্মু শুতে গেল। ঘটনার শুরুর আগে বলে নেই, আম্মু আর আমার খালামণি একসাথে ঘুমাতো, আর আমার ছোট মামা আম্মুদের পাশে আর একটা বিছানায় ঘুমাতো। আম্মুদের বাসা অনেকটা আগের দিনের পোড়া বাড়িগুলোর মতন ছিল, আর একটা ঘর থেকে আরেকটা ঘরের ডিস্টেন্স অনেক বেশি ছিল। বিরাট বিরাট দরজা জানালা ছিল। তো সেই রাতে আম্মু পড়া শেষ করে মাত্র শুয়েছে, হঠাৎ জানালা দিয়ে টাইপের একটা শব্দ হলো। আম্মু চমকে উঠল। মনে হলো যেন কিছু একটা জানালা দিয়ে ঢুকলো, কিন্তু আম্মু কোনো কথা বলল না। হঠাৎ ঘরে ফুটস্টেপের শব্দ হলো। আম্মু ভাবলো মনে হয় বাসায় চোর ঢুকেছে। আশ্চর্য রকম ভাবে রুমের ভেতরটা কেমন জানি থমথমে হয়ে গেল। আজব একটা স্মেল আসছিল। আস্তে আস্তে মনে হলো স্টেপটা আম্মুর দিকে আসছে। আম্মু চিত হয়ে শুয়েছিল। হঠাৎ আম্মু বুঝলো অনেক বড় কিছু একটা আম্মুর খাটের পাশে মশারির বাইরে দাঁড়িয়ে আছে, এবং মশারি ফাঁকা না করে মশারির মধ্য দিয়ে বাড়ালো আম্মুর মশারির মধ্যে দিয়ে হাত বাড়ানো, এবং সেই হাতটি ধীরে ধীরে তার আম্মুর গলার দিকে আসছে। আম্মু এমন একটা মুহূর্ত আসলো যখন আম্মু বুঝলো যে হাতটা আম্মুর গলা প্রায় স্পর্শ করে ফেলছে। আস্তে আস্তে চোখ বন্ধ করে গলার কাছে হাত কেউ যদি নিয়ে আসে তাহলে যে অনুভূতি হয়, সেই একই অনুভূতি হচ্ছিল। আম্মু জোরে একটা চিৎকার দিয়ে উঠলো, পাশে ফিরে যায়, আর আমার মামাকে লাইটটা জ্বালাতে বলে। তখন আম্মুর মনে হয় কি যেন প্রায় উড়ে জানালা দিয়ে বাইরে চলে গেল, কিন্তু জানালা ও দরজা দুটাই তখন বন্ধ ছিল। আমার মামা আর খালামণি অনেক ছোট থেকে আম্মু তাদের সেই রাতে কিছু বলেনি, যাতে ছোট থাকায়, মানে মামা এবং খালা ছোট থাকায় সেই রাতে তাদের কিছু বলা হয়নি, যাতে তারা ভয় না পায়। আম্মুর আরো অনেক এক্সপিরিয়েন্স আছে, এবং সেগুলো আমি একে একে পাঠাবো, এটাই বলেছেন তিনি। আমাদের এটা SMS করেছেন সাদ, এবং তিনি পড়ছেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। হ্যালো লিসনার্স, আমি মুন্না ফ্রম মধ্যপাড্ডা লিংক রোড। তো আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার আম্মু আমাকে বলছিল জাস্ট কিছুদিন আগে, যখন আমি প্ল্যান করছি ভূত এফএমে আসবো, তখন আম্মু হঠাৎ করে বললো যে, ঠিক আছে তুই যেখানে যাচ্ছিস তো একটা ঘটনা আমি তোর বলি। এটা সে কখনো বলে নাই, যে অনেকেই আমাদের গ্রামে ঘটনাটা ঘটে, সবাই মোটামুটি জানে ব্যাপারটা। তো পরে আম্মুর কাছ থেকে জিনিসটা শুনছি, যেহেতু আম্মু নিজের চোখে ওই জিনিসটা কিছু দূর দেখেছে। তো ঘটনাটা সেরকম, আমার আম্মু তখন খুব ছোট ছিল, যেমন তার বয়স 14 কি 15 ছিল। তো তখন তার একটা মামা ছিল, তার এজও তাদের মতোই ছিল। তো তারা একসাথে ঘোরাফেরা করতো, চলতো সবসময়, এরকম খুব ভালো সম্পর্ক ছিল তাদের। তো আম্মুর যে মামাটা ছিল, তো তার সাথে মানে সে সবসময় একটা জিনিস দেখতে পেত। তো সেটা দেখতে পেত সে, এবং সেই জিনিসটা সবাইকে বলতো, কিন্তু কেউ সেটা তোয়াক্কা করতো না। তো আম্মু তাদের সাথে সম্পর্ক ভালো ছিল, আম্মু জিনিসটা একটু বিশ্বাস করতো যে নিশ্চয়ই কিছু না দেখলেও তো এত প্রতিদিন সে রেগুলার ওইটার কথা বলে, নিশ্চয়ই কিছু একটা সে দেখে। তো আবার যে জিনিসটা সে দেখতো সেটা তাকে, ওই জিনিসটা তাকে না করতো যে ওনার ব্যাপারে যেন কাউকে না বলা হয়। সে জিনিসটা কথাটা রাখতে পারতো, সে সবাইকে বলে দিত। তার এটা একটা ব্যাড হ্যাবিট ছিল, সে সবাইকে বলে দিত। তো জিনিসটা হলো এরকম যে এটা একটা কলস। হ্যাঁ, সে যখন একা থাকতো বা নির্জনা থাকতো, তখন এই জিনিসটা মানে তার সামনে মানে ভেসে উঠতো আর কি। হ্যাঁ, তো ওই কলসের ভিতর থেকে একটা সাপ উঠতো, একটা ফনা তোলা একটা সাপ উঠতো। স্টোরিটা এরকম যে ওই সাপের 7টা সাপ আছে, মানে ওরা 7 ভাই বোন, এবং ওই 7টা সাপ না, ওইটা মানে 7টা জিন, তারা ভাই বোন।
4টা ছিল তাদের মধ্যে মানে তোমার মানে ভালো না আর কি, আর 3টা ছিল ভালো। তারা সবসময় চাইতো যে ওই তার ওই আম্মু সেই মামাটার হেল্প করতে আর কি, তাকে মানে অফার করতো তাকে বিভিন্ন জিনিস দিবে যদি তাকে তার কথা যেন কাউকে না বলে, এরকম। তো কিন্তু ওই মামাটা সে মানে কোনো মতেই সে লুকায় রাখতে পারতো না, সে না বলে দিত, যার সাথে একটু ক্লোজ হতো তাকে ঘটনাগুলো বলে দিত। তো আমার আম্মুকে একদিন, এবং তারা সে এমনও করছে যে একটা কাজ করে, মানে আম্মুকে অফার করছে যে আপনার ওই ঝোপঝাড় থেকে মানে একজন ঝোপের মধ্যে তাদের লুকানো হয়েছে, বলছে ওই দূর থেকে দেখবেন যে আমি ওই যে কথা বলবো, দেখেন আমি চুপচাপ কিছুক্ষণ বসে থাকবো, পরে দেখবেন। মানে আপনি আরেকটু গুছিয়ে বলেন, আমাকে আরো অনেক সুন্দর করে বলেছিলেন। ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে আপনার আম্মু মানে আপনার আম্মুর মামা উনি কিছু একটা দেখেন এবং এটা অনেকেরই হয়তো বিশ্বাস হতো না, সেই জন্য তিনি বললেন যে একদিন আপনারা আমি যে কারোর সাথে কথা বলি বা কমিউনিকেট করি এটা আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। সো তাদেরকে বলে যে একটু দূরে থাকতে হবে যাতে তাদেরকে মানে মানে যিনি আসবেন সেই জন্য আবার তাদেরকে দেখে না ফেলে। সুতরাং ওইখানে কিছু ঝোপঝাড় ছিল, সেই ঝোপঝাড়ের ভেতর থেকে লুকিয়ে তাদেরকে দেখতে বলা হলো। আচ্ছা, তো হ্যাঁ, সে সবাইকে যখন বলতো তো কেউ তার কথাকে মানে পাত্তা দিত না, সেটা সে মনে করতো সে ফাইজলামি করে, এটা অ্যাকচুয়ালি এরকম। তো তখন আমার আম্মু মানে তারা যখন রিকোয়েস্ট করলো যে হ্যাঁ আমরা জিনিসটা দেখবো, আমাদের দেখার কোনো ব্যবস্থা, তখন সে বলেছে ঠিক আছে তোমাদের দেখাবো, তোমরা একটা কাজ করো, তোমরা ওই যে একটা মানে তখন গ্রামে তো ভুট্টা ক্ষেত ছিল, তো বলছে তোমরা ওই ভুট্টা ক্ষেত ওইখানে লুকিয়ে থাকো, হ্যাঁ আমি দেখবা বসে থাকবো, তোমরা পুকুরের দিয়ে খেয়াল করবা, দেখবা একটা কলস ভেসে উঠবে, হ্যাঁ এবং কলসের ভেতর থেকে একটা সাপ বের হবে। তো সেদিন সে যে ওইখানে মানে মানে হাত মুখ ধোয়ার জন্য আর কি ওই যে পুকুরের সামনে গেল, তো পুকুরের সামনে যায় সে যখন হাত পানি দেওয়ার আগেই সে পানি দেওয়ার আগে সে স্টিল হয়ে গেছে, যেভাবে মানে যে পানিতে সে এখনো দেয় নাই, মানে পানিতে হাত দিয়ে এমন সময় সে যেভাবে রয়েছে এইভাবেই রয়েছে, সে আর হাত দিচ্ছে না পানিতে, মানে এইভাবেই স্টিল হয়ে আছে। তো দূর থেকে দেখলো যে মানে আম্মুরা জাস্ট দূর থেকে এটাই দেখলো যে ওখানে মানে পুকুরে কিন্তু কিছু নাই, যেখানে সে হাত হচ্ছে ওখানে সে কিছু নাই, সে হাতও দেয়নি এমন, কিন্তু পানিটা ওই অল্প একটু জায়গায়, যেমন একটা কলস যদি ওই পানির ওখানে রাখা হয়, সেখানে পানিটা যেভাবে মানে একটা কলস যদি উপর থেকে ফেলে যেখানে পানিটা যেভাবে কাঁপবে, পানিটা ওই অল্প একটু জায়গায় জাস্ট ওইভাবে কাঁপতেছিল। আচ্ছা, অনেকক্ষণ এটা জিনিসটা কাঁপতেছিল। তো তারা দূর থেকে জাস্ট কোনো কলস দেখতে পায় নাই বা কোনো সাপও দেখতে পায় না, তারা জাস্ট দেখছে পানিটা জাস্ট কাঁপতেছে, কিন্তু সে হাতটাও লাগায়নি পানিতে, হ্যাঁ সে ওইভাবেই রয়েছে। তো তারাও খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে চুপচাপ রয়েছে, তারা ওখানে নড়চড় করেনি। তো সে অনেকক্ষণ প্রায় 2-2.5 মিনিট ওখানে এইভাবে ছিল, থাকার পরে সে উঠে আসা, তারপর মানে সে উঠে আসা তাদের বলে যে জিনিসটাকে দেখছেন, মানে আমার আম্মুকে জিজ্ঞেস করা হয় জিনিসটাকে দেখছেন, কই কিছু তো দেখি নাই, খালি দেখলাম পানি নড়ছে। বলছে যে তাহলে আপনারা কেউ মনে হয় এটা দেখতে পারবেন, এটা আমি ছাড়া আসলে কেউ মানে দেখতে পারবে না, হ্যাঁ কিন্তু পানি তো নড়ছে এটা তো বুঝতে পারছেন, আমি তো হাতও দিইনি। পরে তারা এটা বুঝতে বললো, ক্লিয়ার হয়েছে যে আসলে কিছু একটা ছিল। তো ওই কলসটা মানে তার সাথে হয়তো কি কলসটা একটা স্টোরি, এটা পরে জানতে পারছি যখন মানে আসলে যে কলসটা যখন সে কলসটার সাথে কথা বলতো, তখন তার শরীরের সব রক্ত ওই সাপটা মানে সাপের শরীরে চলে যেত, তখন মানে উনি ওনার শরীরে কোনো রক্ত থাকতো না, একদম মানে জাস্ট একটা মানে রক্ত ছাড়া মাংস ছাড়া একটা মানুষ জীবনে সে এরকম স্তব্ধ হয়ে বসে থাকতো যতক্ষণ ওইটার সাথে সে কথা বলে। তো এরকম একটা স্টোরি, এটা পরে জানতে পারছি আর কি। তো ওইটা ওদের মধ্যে ওই সাপটা হলো 7টা জিন ছিল, তো ওদের মধ্যে মানে একজন অফার করছে যে তাকে একটা স্বর্ণের চামিচ দেওয়া হবে, হ্যাঁ যদি সে তার কথা কাউকে যেন না বলে, সে একটা স্বর্ণের চামিচ দিবে না বলে। সে কি করছে, সেই স্বর্ণের চামিচ তার মাকে বলে দিছে। তো যেদিন মাকে বলে দিছে সেদিন ওইটা আবার পরে তাকে একা পেয়ে বলছে তোকে আমি বলছিলাম তোকে একটা চামিচ দিব, তুই তোর মাকে কেন বললি, তোর মার একটা ক্ষতি করবো বলা যায়, সেদিনই বলছে। এবং সেদিন রাতে বেলা, আর গ্রামে তো জানেন টয়লেট তো বাড়ির মধ্যে না, সেটা একটু ঘর থেকে একটু পাশেই হয়। তো সে রাতে বেলা যখন টয়লেটে গেছে, সে ওই টয়লেটে যাওয়ার আগে ওই রাস্তায় পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তার হয়েছে কি সে কোমায় চলে গেছে, মানে তার মেরুদণ্ড হাড্ডি ভেঙে গেছে পড়ে যাওয়ার ফলে। বেসিক্যালি পড়লে এতটা কিছু হয় না, সে একটা হাড্ডি আলাদা হয়ে গেছে শরীর থেকে, এরকম অবস্থা হয়েছে, কিন্তু সে বেঁচে আছে, কিন্তু কোমায় চলে গেছে। হ্যাঁ, তো সে বুঝতে পারছে। তো তারপর সে ওই কলসটার সাথে সে আবার পরে কথা বলতে, দেখছো আমি বলছিলাম যে তুই এটার কথা কাউকে বলতে না, তুই বলছিস এখন দেখ। তো সে এরপর কিছুদিন অফ ছিল, তো তারপর সে ওটার সাথে প্রায় সময় কথা বলতো এবং যা কথা হইতো না আমার আর কাউকে না বললো, আমার আম্মু এবং আমার আম্মু একটা বান্ধবী হতো, তাদের সব শেয়ার করতো, এরকম তাকে এটা দিবে সেটা দিবে। তো একদিন সন্ধ্যার সময়
সে ওই কলসটার সাথে সে কথা বলতেছিল তখন দেশে তো তখন কারেন্ট ছিল না, অন্ধকার, কুপি বা হারিকেন এরকম থাকতো। আচ্ছা। তো রাতে অনেকে তাদের ঘরের আর কি যে মেম্বার্স তারা খাওয়া দাওয়া করার পরে সেই হাতে যে জুটা পানিগুলো ছিল না, তারা তো আর দেখে নাই, তারা কি করছে ওই জানলা দিয়ে জুটা পানিটা ফেলে দিছে। আনফরচুনেটলি সেই পানিগুলো যে সেই কলসটার মধ্যে যা পড়ছে। আচ্ছা। আর ওই কলসটার একটা জিন ছিল যেহেতু ওরা ওদের একটা সিস্টেম, তারা কখনো কোনো নাপাক জিনিস বা কোনো কিছু যদি তারপর তারা ওইটা করতে পারে না, মানে একসেপ্ট করতে পারে না, সেটা তাদের প্রবলেম হয়। তো এটা যখন পড়ছে তখন ওই কলসটা বলছে, তুই আমার এইভাবে ডিসরেসপেক্ট করছিস, আমাকে এইভাবে করছিস, তোর আমি একটা খুব বড় ধরনের ক্ষতি করবো আজকে, তুই আর মানে তাকে ওয়ার্ন করে দিয়ে সেদিন সন্ধ্যার সময় এমন করেছে, তুই আজকের পর থেকে মানে আর তুই বাঁচবি না, যা করার তুই করে নে। এটা সে বলে ওই জিনিসটা চলে গেছে, কলসটা চলে গেছে। তো সেটাকে তেমন একটা পাত্তা দিল না যে কত কিছু তো হয়েছে, যাক এটা আমাকে সে কোনো ক্ষতি করবে না। তার মনে একটা ছিল যে এটা না কোনো ক্ষতি করবে না। তো তাদের তার একটা সে লোক একটা ফ্রেন্ড, তার মামার একটা ফ্রেন্ড ছিল। তো তখন তো ধানের টাইম, ধান হয়েছে, তারা সকালে ধান কাটতে যাবে। তো তার বন্ধুর সাথে প্ল্যান করছে যে সকাল যদি তারা সকালে যদি ধান কাটতে যায় তাহলে অনেক রোদ, আস্তে আস্তে সকালে অনেক লেট হয়ে যাবে। তারা করবে কি ভোরবেলা 5টার দিকে তারা বের হবে, যে তাড়াতাড়ি রোদ উঠার আগেই তারা ধান সব কেটে ফেলবে খেতে। প্ল্যান করছে। প্ল্যান করার পরে তো বন্ধু বলছে ঠিক আছে, তোরা আমি 5টার সময় এসে ডাক দিব, তুই উঠে যাস। তো ওই মামাটা, আম্মুর সে মামাটা সেইভাবেই তো প্ল্যান করে শুয়ে আছে। কিন্তু কে জানি একজন মানে ওই বন্ধুটাই রাতে ঠিক 3টার সময় এসে ডাকতেছে, যে মানে তার নাম ধরে ডাকতেছে, সেলিম তুই আসল নাকি, আয় ধান কাটতে যাবো। তো সে ঘুম থেকে উঠে সে কিছু তার যে বোন আছে, তার একটা মামার বোন আছে, সে শুনতে পারছে যে তার ওই বন্ধুটাই আসছে তাকে ডাকতে। আচ্ছা। তাকে ডেকে তো বললো ঠিক আছে চল আমি আস্তে আস্তে একটু ওয়েট কর। তো সে বের হলো, তারা ধান কাটতে চলে গেল। তো ওই বন্ধুর তো আসার কথা ছিল 5টার সময়, সে বন্ধু ঠিক 5টার সময় আসছে, আইসা তার খুঁজতেছে কই। তখন তার বোনটা বলে, কেন আপনি না এই 3টার সময় এসে আপনি নিয়ে গেলেন, এখন আবার বলেন কেন কই? বলছে কি বলেন, আমার 3টার সময় কেন, আমার তো আসার কথা ছিল 5টার সময়, 3টার সময় কেন থাকবো? বলছে কি বলেন, তাহলে কে এসে ডেকে নিয়ে গেল? বলছে সেটা তো আমি জানি না, আমার তো আসার কথা ছিল 5টায়, আমি এত আগে এসে কি করবো? পরে তারা তো খোঁজাখুঁজি লাগাই দিল যে কি হলো, কই গেল। পরে সবাই গেছে তাকে খুঁজতেছে প্রায় গ্রামে, এখানে যেখানে সে যায় বেসিক্যালি সেখানে সব জায়গায় খুঁজে হয়েছে, পায় না। তো হঠাৎ পরে তারা ওই যে খেতে যা ধান কাটার কথা সেখানে গেছে, যা দেখে যে সে ওখানে পড়ে আছে, তাকে সাপে কাটা হয়েছে, সেই সাপের ছোবল খেয়ে মারা গেছে। মানে ভদ্রলোক সবসময় সাপ দেখতেন এবং তার মৃত্যু হলো এরকম একটা সাপের কামড়ে। এবং এটা কেন হলো মানে বা কি ব্যাখ্যা কেউ জানেন না। কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার আম্মু বা যারা দূর থেকে দেখেছিলেন তারা দেখেছিলেন যে উনি পানিতে হাত ছোঁয়াচ্ছেন না, কিন্তু ঠিক হাতের নিচেই পানির অংশটা একটা কলস পানির মধ্যে পড়লে যেরকম হবে, মানে পানির রেখাগুলো সেভাবে পরিবর্তিত হচ্ছিল। সো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং এখন কি অবস্থা আপনাদের ফ্যামিলিতে? আর তারপরে এই যে আপনার যে আম্মুর মামা মারা গেলেন, তারপরে আর কারো কোনো ক্ষতি টতি হয়েছে? বা ওই যে বলেছিলেন যিনি কোমায় চলে গিয়েছিলেন, তিনি পরে কি হয়েছে? তার কিছুদিন পরেই, মানে ওই তার ছেলে যখন এটা মারা যায় তার কিছুদিন পরে উনি এমনি মারা যায়, কারণ এইভাবে অনেকদিন বেঁচে ছিল, তো এইভাবে কোমায় থাকতে এক সময় এমনি উনি মারা যায়। ওকে। তো ওই ওনার মারা যাওয়ার এই ঘটনাটা তারা ওঝায় না যখন করছে, বলছে যে না এটা তো আমাদের মানে ওঝা যে সাপের বিষ নামায়, তো সে যখন বলছে যে না এটা তো আমাদের, আমি যেসব সাপের সম্পর্কে জানি ওইসব সাপে এটা একটা এমনই সাপ যে সাপের মানে আমাদের পক্ষে বিষ নামানো সম্ভব না। তো ওই তারা যে এই জিনিসগুলো বলতো, সেই মামাটা যে বলতো এই বিভিন্ন ঘটনার কথা, বিশেষ তারা কি করছে একটা কবিরাজকে নিয়ে জিনিসটা বলছে। তখন সে যখন যেটা জানালো লাস্টে, সেটা হলো কি যে ওই রাতে এই ঘটনাটা সেই আর কি যে টোটাল যে ঘটনাটা এটা তো আমাদের জানা সম্ভব না, ওই কবিরাজটাই সেই ঘটনাটা এইভাবে বললো, ডিসক্রাইব করলো যে এরকম এরকম A to Z যা বলছে। আমার আম্মু একটা মিল পাইছে টুকিটাকি, যে কারণ মামাটা এগুলো তাকে বলতো। তো আম্মুকে যখন ওই কবিরাজ গুলো মানে এক্স্যাক্টলি এইভাবে বললো যে এরকম হয়েছে, এইভাবে হয়েছে, তখন তারা বিশ্বাস করলো যে না আসলে ঘটনা যা বলছে তা সব সত্যি। সেই রাতে ওই যে 3টার সময় যে আসছিল সেটা আসলে ওই সাপটাই তার বন্ধুর বেশ ধরে তাকে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যায়। তারপর ওই সাপটা কি করছে, রাস্তায় চলতে চলতে হঠাৎ করে যখন সাপ কিন্তু কখনো কাউকে ছোবল দেয় না, ততক্ষণ পর্যন্ত তাকে কেউ ক্ষতি না করে। তো সে যখন তার বন্ধু পিছে হাঁটতেছে, হঠাৎ করে সে ওই বন্ধুর বেশটা সে সাপ হয়ে গেছে, সে ওই সাপের গায়ে পাড়া পড়ছে,
আপনারা তখন তাকে ছবল দিচ্ছেন। মানে এটা হচ্ছে মেইন ব্যাপার। এবং এই ঘটনাটা আপনি যেখানকার ঘটনা বলছেন, এটা তো কবিরাজ বলেছেন, যে ঘটনাটা এখন বললেন সেটা কবিরাজ বলেছেন। আচ্ছা, এটা কোন জায়গার ঘটনা? এটা হলো আমাদের গ্রামের বাড়ি তো কুমিল্লার আমাদের এই গ্রামের নাম হলো মতলব। মতলবের ঠিক আগেই আমাদের গ্রামটা। তো এলাকাবাসী জানেন তো? হ্যাঁ, মোটামুটি সবাই, হ্যাঁ, এটা সবাই জানে, অনেকেই জানেন। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আমরা আবারও আপনার কাছে পরে ফিরে আসবো। হ্যালো লিসনার, আমি অপূর্ব, এসেছি ঢাকা বিডিআর 1 নম্বর গেট থেকে। বিডিআর 1 নম্বর গেট থেকে আপনার ঘটনা চলে যায় একদম সরাসরি। হ্যাঁ, আমার ঘটনাটা হলো এরকম, আপনি একটা জব করেন এবং সেটা একটা মানে বেসরকারি মেডিকেল হসপিটালে। আচ্ছা, বেসরকারি হসপিটালে, এবং সেখানে আপনি কি দায়িত্বে আছেন? আমি সেখানে সার্জারিতে আছি, ওটি সার্জারিতে আছেন। আচ্ছা, তাহলে ওইখানকার ঘটনা দিয়ে আমরা শুরু করবো, তাই তো? আমি ধানমন্ডির একটি হসপিটালে আছি, যে আমি নামটা বললাম না হসপিটালের। ওই হসপিটালের মাটির নিচে 3rd ফ্লোরে বেসমেন্টে আর কি মর্গ আছে, ওই লাশ রাখার ঘর। সেখানে একদিন আমাদের একটা পেশেন্ট মারা গেছে, ওইটা শিফট হবে ওই লাশের রুমে। তো স্যার আমাকে বললো যে তুমি গিয়ে রুমটা একটু দেখে আসো যে ক্লিয়ার আছে কিনা। তো আমি ওরকম স্যারের কথা মতো একজন ক্লিনার এবং একজন সিকিউরিটি গার্ড নিয়ে রুমটাতে যাই দেখার জন্য। যখন আমি রুমটাকে খোলার পরে দেখি যে রুমটা একটু নোংরা আছে, ফ্লোরে, তারপরে দেয়ালে ব্লাড লেগে আছে। তখন কোনো লাশ ছিল না। তো আমি ক্লিনারকে বলি যে তুমি উপরে যেয়ে পানি কাপড় নিয়ে আসো পরিষ্কার করার জন্য। সে চলে গেছে, সে আর আসতেছে না, হয়তো সে ভয় পাইছে। এবং সিকিউরিটি গার্ডও আমাকে কিছুক্ষণ পর রেখে সে বলতেছে তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। সে উপরে চলে গেছে। তো আমি ভিতরে একা দাঁড়িয়ে আছি ওই লাশের রুমের ভিতরে। কিছুক্ষণ পর আমার খুব শরীরটা ভার ভার লাগতেছে, এবং আমার লাশের রুমের ডোরটা অর্ধেক খোলা ছিল, অর্ধেক লাগানো ছিল, অর্ধেক খোলা ছিল। তো আমি একটু নার্ভাস ফিল করে সেটাকে পুরোটাই খুলে দিছি, যে পুরোটা খুলে থাকলে আমার হয়তো ভয় লাগবে না। কিন্তু যখন আমি পুরোটা খুলে দিই তখন সাথে সাথে দরজাটা এসে লক হয়ে যায়। আচ্ছা, যখন লক হয়ে যায় তখন আমি খুব ভয় পাই এবং চিৎকার দিই। চিৎকার দেওয়ার পরে সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি দৌড়ে নেমে আসে, এসে আমাকে বলে যে কি হয়েছে। পরে আমি বললাম যে আপনি কেন আমাকে রেখে চলে গেছেন, আমার খুব ভয় লাগতেছিল একা এখানে। পরে সে আমাকে খুব সরি টরি বলে আমার সাথে দাঁড়ায়। তো ক্লিনার তো আর আসতেছে না, আমার এখানে লাশ আসারও সময় হয়ে গেছে, শিফটিং করতে হবে। তো আমি তখন দেখলাম যে পাশে একটা কাপড় আছে। তো আমি নিজেই ব্লাডটা মুছার জন্য চেষ্টা করতেছি যে আমি মুছে দিই। তো আমি ব্লাডটা মুছতেছি এবং দেখতেছি সিকিউরিটি গার্ড আছে কিনা আমার পাশে দাঁড়ানো। দুবার দেখলাম, দুবারই দেখি যে সিকিউরিটি গার্ড আমার পাশে দাঁড়ানো, এবং সিকিউরিটি গার্ড আমার থেকে 3 হাত দূরে দাঁড়ানো আছে। তো আমি ব্লাড কিছুক্ষণ পর দেখি কে যেন আমার বাম কাঁধে হাত রাখছে, এবং আমি শিওর সেটা সিকিউরিটি গার্ড নয়, এবং সিকিউরিটি গার্ডও সেটা বলেছে যে সে কি করে নাই। আর সে যদি আমার গায়ে হাত দিত, সে তাহলে আমার কাছে হেঁটে আসতে হইতো তাকে, সেরকম কোনো পায়ের শব্দ আমি পাইনি। আচ্ছা, তারপরে আমি আর যে আমার গায়ে হাত দিয়েছে তার হাতের স্পর্শটাও খুব অন্যরকম ছিল, কোনো স্বাভাবিক মানুষের মতো না। তো আমি সেটা স্পর্শ যখন আমার গায়ে লাগে তখন আমি খুব ভয় পেয়ে খুবই চিৎকার হয়ে যাই। পরে আমার চিৎকার শুনে সিকিউরিটি গার্ডও খুব ভয় পেয়ে চিৎকার শুরু করে। তো অনেকজন নেমে এসে আমাকে উপরে নিয়ে যায়, নিয়ে মাথায় পানি টানি ঢেলে সুস্থ করার পর আমার স্যার আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। পরে আমি সব ডিটেলস তাদেরকে বলি। তখন তো স্যার আমাকে খুব করে কথা বলতেছিল যে এরকম কিছু না, তুমি হয়তো ভয় পাইছো বিধায় এরকম কিছু একটা হয়েছে। কিন্তু আমি শিওর ডেফিনেটলি যে সেদিন আমার সাথে কিছু একটা হয়েছিল। এরকম ঘটনা কি আপনার এর আগেও কখনো ঘটেছে হসপিটালে? বা হ্যাঁ, ঘটেছে। একটু বলে রাখা ভালো যে আমার শরীর অনেক আগে থেকেই বন্ধ করা ছিল। আমার ওই লাশের ঘর, তারপরে বাচ্চা হলে যে ছোটি ঘর বলা হয়, ওই ঘর, এগুলোতে যাওয়া নিষেধ আমার। তারপরও সেই দিন আমি চলে গিয়েছিলাম নিজের ইয়েতে। আমার হয়তো সেই দিনকে ওই ঘটনাটা এর জন্যই ঘটেছিল, এবং আপনি পুরো বুঝতে পারছিলেন যে আপনি মানে অনুভব করছিলেন যে পেছনে কেউ একজন আছে যে আপনার কাঁধে হাত রাখছে, এবং ওই ঘটনায় তখন আপনি একা ছিলেন এবং আপনার সঙ্গে ছিল একজন সিকিউরিটি গার্ড। আচ্ছা, অলরাইট, আমরা পরে আবারও আপনার কাছে ফিরে আসবো। এর মাঝখানে আমরা একটা ছোট্ট ঘটনায় চলে যাই। সেটা আমাদের একজন ইমেল করে জানিয়েছেন, যদিও সেই ঘটনাটি তার নয়, তিনিও একটা পত্রিকায় পেয়েছেন এই ঘটনাটি, এবং এটা পত্রিকায় এসেছিল। আমরা আজকে শুরু করেছিলাম পত্রিকার কিছু ঘটনা দিয়ে, আবারও চলেছি সেরকম একটি ঘটনায়। ঝালকাঠি জেলার রুনশি গ্রামে 2008 সালের শেষের দিকে এক অদ্ভুত পরিবারের আগমন ঘটে। তারা এর আগে কোথায় ছিল এই ব্যাপারে কোনো নির্দিষ্ট ধারণা ছিল না। যাই হোক, এরা সারাদিন ঘরের দরজা আটকে বসে থাকতো এবং গভীর রাতে এদের বাসা থেকে এক ধরনের পাশবিক আওয়াজ আসতো।
একটা প্রচন্ড মৃত্যু যন্ত্রণায় কেউ ছটফট করতে থাকলে বা গগন বিদারী চিৎকার করলে যেমন হবে আওয়াজটা ছিল অনেকটা সেই রকম। এবং ওই বাসার লোকদের মাঝে শুধু একজন মাঝে মাঝে কেনাকাটার জন্য বাইরে বের হতো। পরিবারটি ডিসেম্বর মাসের 2 তারিখে নিঃশেষ হয়ে যায়। ওই দিন সকালে তাদের বাসার দরজা খোলা থাকে এবং ভেতরে কুকুরের আওয়াজ পাওয়া গেলে গ্রামবাসী সবাই দেখতে যায় এবং সবাই সেই বাসাটায় ঢুকে পড়ে। দেখা যায় এক পাশে স্তূপ করে পড়ে আছে 5 জনের মৃতদেহ এবং সারা ঘরে অদ্ভুত সব আলপনা আঁকা এবং এছাড়াও সেই ঘর থেকে উদ্ধার করা হয় অসংখ্য মানব কঙ্কাল এবং কিছু প্রাণীর, বিড়াল, কুকুর, শিয়াল, এমনকি মানুষ সহ আরো কিছু প্রাণীর মৃতদেহ। ঘটনাটি প্রেত সাধনা বলে অনেকে আখ্যায়িত করেন। স্থানীয় দৈনিকে এই ঘটনা নিয়ে সাংবাদিক একজন নাম লিখেছেন তিনি বেশ কিছুদিন এটা নিয়ে লেখালেখি করেন এবং আশ্চর্যজনকভাবে যেটা হয় যে সাংবাদিকরা নিয়ে লেখালেখি করছিলেন, কিছুদিন পরে সেই সাংবাদিককে কাছের একটা পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়। তো এই ছিল ঘটনা। আমরা মাঝে মাঝে বলি যে আসলে কি এরকম ঘটনা ঘটে বা এরকম ঘটনা কি আসলে ঘটতে পারে। এরকম ঘটনা আজকে আমি পত্রিকায় দেখলাম যে বিভিন্ন দেশের বিভিন্ন ঘটনা বললাম যে সেই রকম একটা পুতুল, যে পুতুলটা কিনা একটা মিউজিয়ামে সংরক্ষিত আছে, আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন ইচ্ছা করলে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আমাদের ব্যাখ্যা জানা নেই। আমরা চারপাশে যে মানুষগুলোকে দেখছি সেই মানুষগুলোর সবার পরিচয় আমাদের জানা নেই। আমরা যখন রাস্তাঘাটে হাঁটছি, আমরা যখন বাসে ট্রেনে চড়ছি, আমরা তখন আমাদের চারপাশের মানুষগুলোকে কেউ টাচ করি না বা দেখতে চাই না যে সে আসলেও মানুষ না অন্য কিছু। সো আমাদের জ্ঞান খুবই সীমিত এই ব্যাপারে। আপনাদের আমি মুন্না। তো এখন আমি আরেকটা যে ঘটনা বলবো, এটা অ্যাকচুয়ালি আমার ঘুরছে আমার নানুর সাথে। আচ্ছা, এটা আমার নানু আমাকে বলছে। এটাই আমি ফার্স্ট আমি এখানে আসার আগে সবচেয়ে ফার্স্ট এই গল্পটা আগে আমি শুনছি আমার নানু বলছে। তো এটা তার সাথেই ঘটা একদম, তখন তার মাত্র নতুন বিয়ে হয়েছে আর কি। আচ্ছা। তো আমার নানুর শ্বশুর বাড়ির বাপের বাড়ির ডিফারেন্সটা খুব বেশি দূর না, জাস্ট মাঝখানে 2-3টা ক্ষেত, এরপরে এতটুকু ডিস্টেন্স আর কি তাদের বাসা কাছে। তো পাশাপাশি যেহেতু বিয়ে হয়েছে, তো আমার নানু প্রায় সময় কি বিয়ের পরে সে দিনে যখন তার ইচ্ছা তখনই সে তার বাপের বাড়িতে যেত, তারপরে শ্বশুর বাড়িতে যেত, এরকম আর কি। সে রেগুলার যখন মন চাইতো তখন চলে আসতো, এরকম একটা অভ্যাস ছিল। তো আমার নানুর একটা পান খাওয়ার একটা অভ্যাস আছে, সেই আগে থেকে ছোটকাল থেকে সে পান খেত, তো সে পান খাওয়ার অভ্যাস আছে। তো সে রাত নাই দিনে যখন মন যেত তখনই সে তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যেত, গল্প গুজব করতো, তার মার সাথে, তার ভাই আছে তাদের সাথে গল্প গুজব করতে যেত। তো এরকম প্রায় সময় যখন তখন চলে যেত। তো সেদিন সন্ধ্যার সময় মাগরিবের আজানের একটু আগে সে তার বাসায়, তার শ্বশুর বাড়িতে, সে তখন হঠাৎ পানের ডিব্বা খুলে দেখা যায় সেখানে পান নাই। তো পান শেষ হয়ে গেছে। তো ভাবলো যে এখন যদি এখন তো সারা সে পান খাবে, পান খেতে তো হবে রাতে, পান যেহেতু নাই কি করবে। একটা কাজ করে, তার মা তো পান খায়, যে কিছু পান নিয়ে আসি। সে প্ল্যান করলো যে যাই দেখ একটু কিছু গল্প গুজব করে আসে এবং পান নিয়ে আসে। তো সে এই মাগরিবের আজান ঠিক আগে সে তার মার বাসায় গেল। তো এখানে গিয়ে তার সেখানে আজান দিয়ে দিয়েছে, সে নামাজ টামাজ পড়লো, নামাজ টামাজ পড়া তা কিছুক্ষণ বসলো। তখন শীত ছিল। তো উঠানো দেখে যে অনেকে আগুন জ্বালে, কিছু যে খেয়ে ওইখানে দিয়ে পুরো আগুন হচ্ছে, সেইখানে বসেও কিছুক্ষণ তার ভাই আছে, তাদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করলো, বসে একটু আড্ডা মারলো। তো অনেকক্ষণ কিছুক্ষণ থাকার পরে তখন যখন সে বাসায় চলে যাবে আর কি, তখন মাগরিব আজান শেষ হয়ে অন্ধকার হয়ে গেছে। আচ্ছা। তো অন্ধকার হয়ে গেছে। তো তখন সে কি করছে, যে পান নিছে, তার মার কাছ থেকে পান নিয়ে এসে তার বাসা ব্যাক করতেছে। তো ব্যাক করতেছে এমন সময় আমাদের আগে তো বলে রাখি যে আমাদের যে বাড়িগুলা, সে বাড়িগুলো এমন ছিল যে মনে করেন যে প্রতিটা বাড়ির সীমানা অনেক গাছপালা ছিল। আর এই বাড়ি থেকে যদি আপনি নামেন মাঠে, এখানে একটা মাঠ বলতে ক্ষেত, এখানে তারপরে আবার অন্য বাড়িতে যখন ঢুকতেন তার অনেক গাছপালা, ঝোপের ভিতর এরকম ঢুকতে হইতো। বাড়িগুলো এরকম গ্রাম, তো এরকম ঢুকতে হইতো। তো সে যখন ওই ঝোপ তার ওই বাসার বাড়ি থেকে নামতেছে, নেমে যখন তার বাপের বাড়িতে যাবে, সেই ঝোপঝাড় থেকে নামতেছে, এমন সময় সে একটা ঠকঠক, যারা ভর দিয়ে লাঠি ভর দিয়ে হাঁটে, একটা ঠকঠক শব্দ হয় না, সে ওই উঠোন থেকে যে নামতেছে একটা ঠকঠক শব্দ সে শুনতে পাচ্ছে। তো সে ওটাকে পাত্তা দেয় না, হয়তোবা কেউ আস্তে আস্তে খেয়াল করেনি। তো সে হেঁটে হেঁটে যখন ওই ক্ষেতের ওইখানে যাচ্ছে, তো হঠাৎ একবার পিছনে তাকালো। তো
তো পিছনে তাকিয়ে দেখে যে আপনার কেউ একজন মানে তার মার মতোই একদম বয়সে সে হেঁটে হেঁটে আসতেছে। হ্যাঁ, তো হেঁটে হেঁটে আসছে। তো আমার নানু মনে করছে আমার যে আমার নানুর আম্মুকে আমরা আবার বড় আম্মু বলে ডাকি আর কি। তো সে তার একটা স্বভাব ছিল কি, যদি আমার নানু তার বাসায় কিছু একটা নিতে যদি ভুলে যায়, সে আবার পিছিয়ে পিছিয়ে এসে তাকে ডেকে সেই জিনিসগুলো আবার দেয় সেরকম। তো আমার নানু পিছনে তাকিয়ে দেখে যে তার মার মতো সেরকম সাদা কাপড় পরে একজন মানে লাঠি টুকটুক করে হেঁটে আসতেছে। তো আমার নানু ভাবলো যে হয়তো বা সে কিছু নিতে ভুলে গেছে বা কিছু নেয় নাই, সেটা দেওয়ার জন্যই তার মা আসতেছে তাকে সেটা দেওয়ার জন্য। কি করলো, একটু কিছু দূর হেঁটে সে আবার ব্যাক করলো। যে সেই এরকম ঘটনা ওই যে এর আগে যে মানে সে যে বললো যে কি মা, আমি কি কিছু নিতে ভুলে গেছি, আমাকে কিছু দিতে আসছেন আপনি, কেন আসছেন আপনি এত রাত করে এখানে আসা কি দরকার ছিল, সেটা বলছে। তো এটা মা বলে না, ওই জিনিসটা যে হেঁটে হেঁটে আসতো সে থেমে গেছে। তো থেমে যাওয়া সে কি আমার নানু মানে আবার অনেক দূর তো সামনে চলে গেছিল, সে আবার ব্যাক করে এসে বলতেছে কি মা বলেন, কিছু বলবেন, কিছু বলতে আসছেন। সে যখন আমার নানু তার প্রায় সামনে চলে গেছে, সেটা করলো কি, এত স্পিড একটা মোড় মারলো। মোড় মারে কি করছে, তার সামনে মানে তার ডান পাশ দিয়ে যেয়ে সোজা একটু সামনে যেয়ে সে সোজা হাঁটা শুরু করলো এবং সোজা হেঁটে সামনে একটা খাল আছে, হ্যাঁ, এই খালের ওই পাশে যেয়ে সে কি করলো, 2 পা ছড়িয়ে বসে পড়ছে। আচ্ছা, খুব মানে জিনিসটা হঠাৎ করে বড় হয়ে গেল, মানে যে ওখানে যেমন যে লাঠি ভর দিয়ে একটু কুজো কুজো ভাব, তো সেটা না, সে কিন্তু যখনই সামনে গেল সেটা কি সোজা হয়ে মানে এত বিরাট আকৃতি ধারণ করে সেটা কি করলো, তার সামনে দিয়ে হেঁটে সেই খুব স্পিডে হেঁটে সে একটা পুকুর খালের সামনে যায় 2 পা ছড়ায় বসে পড়ছে। তখন আমার নানু মানে জাস্ট চেহারা এটা জিনিসটা কি হয়ে গেল, মানে তার সামনে কিছু দেখতে পায় না, চেহারাটা কিছু দেখতে পায় না, তার সাদা একটা শাড়ি পরা, হ্যাঁ। তো সে ওটা যায় ওখানে বসে পড়ছে। তো নানু জিনিসটা তখন বুঝতে পারলো যে জিনিসটা তো আসলে তার মা না। তো সে কি করলো, মানে ঘুমটা ছিল না মাথায়, তাড়াতাড়ি করে ঘুমটা মাথায় দিয়ে সে খুব জোরে হাঁটা শুরু করে বাসায় গেল। বাসায় যে মানে তার বাড়িতে উঠে গেল, উঠে যে একজন তার পরিচিত একজন মহিলাকে সে সাথে নিয়ে এসে দেখেছেন কি জিনিসটা কি দেখে দেখানোর জন্য নিয়ে এসে যায়, দেখে যে ওখানে কিছুই নেই। তো আমার নানু সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছে, দেখাবো না এরকম অস্বাভাবিক একটা জিনিস দেখে সে সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছে। তো অনেক দিন মানে এত মানে অসুস্থ হয়েছে, মানে কি মানে চরম শরীর টেম্পারেচার অনেক হাই হয়ে গেছে। আচ্ছা, আমি বেসিক্যালি এই ঘটনাটা শুনতে চেয়েছিলাম না, তারপরে আমি মানে ধরতে একটু সময় লেগে গেল। আমি আচ্ছা, ওই ঘটনাটা কার, ওই যে নৌকা ডুবিয়ে দেয়, এটা ঘটনাটা কার? আচ্ছা, নৌকা ডুবিয়ে দেয় এটা ওই আমাদের নানুর শ্বশুর বাড়ির একজন লোক, তার নাম জাহাঙ্গীর, তার ঘটনা সেম এরকম ঘটনা। এই মা ডাকায় তাকে ছেড়ে দিয়েছে, সেও একটা এরকম মানে বিপদের সময় তার একটা অভ্যাস কি, সে রাতে বেলা মাছ ধরতে যায়, মানে অনেক গরিব তাদের, মানে ফ্যামিলিটা অনেক গরিব, সেই একমাত্র ছেলে, পুরো ফ্যামিলিটা সেই চালায়, হ্যাঁ, সে অনেক গরিব। তো সে তার একটা অভ্যাস কি, সে রাতে মাছ ধরতে যায়, রাতে কিন্তু আবার খুব ভালো মাছ পাওয়া যায়, এই জন্য সে প্রায় সময় রাতে মাছ ধরতে যেত। তো একদিন কি করছে, সে বিভিন্ন মানে জাল পাতছে, জাল পেতে তারপর কি একটা বড়শি পেতে সে নৌকার মধ্যে ঘুমিয়ে পড়ছে আর কি। তো ঘুমিয়ে পড়ায় অনেকক্ষণ প্রায় মধ্যরাতে হঠাৎ করে সে মানে তার নৌকায় দেখে যে মানে হাতটা মানে পানির শব্দ। তো সে হঠাৎ করে ঘুম ভেঙে তাকিয়ে দেখে যে কেউ একজন খুব বড় অনেক বিশাল দেহ সে নৌকার মধ্যে দাঁড়িয়ে আছে, নৌকাটা দাবিয়ে ফেলার চেষ্টা করতেছে আর কি, নৌকার মধ্যে পাড়া মারে সেটা দাবিয়ে ফেলার চেষ্টা করতেছে। তো সে ঘুমের মধ্যে উঠে সে তার যেই বডিটা দেখছে, সে বডিটা তার মার মতোই, তো অনেক লম্বা চূড়া। তো সে ভাবলো যে তার মা। তো সে বললো, চিল্লে উঠছে যে মা কি করতেছেন, নৌকা তো ডুবে যাচ্ছে, কি করতেছেন, সেইভাবে বলে উঠছে। সেটা বলায় জিনিসটা কি করলো, অটোমেটিক্যালি নাই হয়ে গেল। তো ওই যে পানি, তারপর সে তাড়াতাড়ি নৌকা দেখেছে অনেক পানি উঠে গেছে, তো তাড়াতাড়ি করে সে পানিগুলো নৌকা থেকে বের করে, তো তাড়াতাড়ি সে তাড়াতাড়ি নৌকা টেনে একটা পাড়ে নিয়ে এসে নৌকাটা রাখার পরে সে দেখে যে ওই জিনিস মানে সে খুব ভয় পাইছে, সে আর কি খুব ভয় পায়, সে বসে আছে। আপনি যখন ভুলে যাচ্ছেন, আপনি কিন্তু আমাকে অনেক সুন্দর করে বলেছিলেন ঘটনাটা, জিনিসটা মানে সে নৌকা টেনে তারপর একটা পাড়ে গেছে, পাড়ে যেয়ে সে জাল তোলার চেষ্টা করতেছে, মানে যে জাল সে পেতেছিল সেগুলোতে মাছ ওঠানোর চেষ্টা করতেছিল। তো মাছ ওঠানোর চেষ্টা করতেছে, হঠাৎ করে দেখে কি একটা চেহারা, মানে ওই জালের মধ্যে একটা চেহারা, মানে চেহারাটা মানে সে বুঝতে পারতেছে না, জাস্ট একটা ঘুমটা আমার একটা চেহারা জাস্ট ভেসে উঠছে। হঠাৎ করে যেটা দেখে সে বলে এটা কি। তো সে তো বলছে তুই ভয় পাইস না, তুই আমাকে মা ডেকেছিস, তোর সাথে আমি সবসময় থাকবো, তোর কখনো কোনো বিপদ হবে না, তুই যেখানে তোর সব সময় আমি তোর সাথে থাকবো।
তো এখনো সেই জিনিসটা এখনো স্টিল সে দেখতে পারে, সে এখনো সে যেখানে যায় তার নৌকায় বসে থাকে, এখন সেই জিনিসটা তোমার অ্যাভেলেবেল তার সাথেই থাকে। সে যখন রাতে মাছ ধরতে যায় তার নৌকায় বসে থাকে, নয়তো সে যদি কোনো গাছের ডালের এখানে সে যদি মানে নৌকাটা পার করে তখন সেখানেও জিনিসটা বসে থাকে। এবং সে কি কোনো উপকার পেয়েছে? যে বললো যে সবসময় বলতে উপকার না, তেমন কোনো উপকার পায় নাই। উপকার বলতে তাকে আপনি রাতে যেখানেই পাঠাবেন, শ্মশানে যদি পাঠান বা যেখানে দিবেন তার কোনো ভয় নাই, তার আপনি যেখানে যেই ধরনের। এবং তার সাথে আমার মামা মাছ ধরতে গেছিল একবার জিনিসটা দেখার জন্য। তো এই মাছ ধরতে গিয়ে সব নৌকার মধ্যে মানে নিচে দেখে মানে টর্চ লাইট মেরে মাছ ধরে, তো দেখে যে বিরাট বড় বড় গজার মাছ। তো মামা যতগুলাই ঘাই মারে মাছটা না মানে মাছ লাগে না। এবং গ্রামের মানুষ তো মাছ খুব ভালোভাবে মানে জানেন, তাদের এই ঘাইটা মিস হয় না। যে যতই ঘাই মারে দেখে একটা ছেঁড়া স্যান্ডেল বা এই যে আপনার কাঠি টাঠি এরকম উঠে, যতবারই ঘাই মারে এরকম উঠে। তো সে বারবার বলতে যায় ওই মাছটারে মারিস না, মাছটারে মারা দরকার নেই, তুই অন্য কিছু দেখ, অন্য কিছু যদি অন্য ছোট মাছ পাই ওইটা মার, ওই মাছটা মারতে মানা করতে। তো মামা বলছে কেন এত বড় মাছ নৌকার সামনে যাচ্ছে এটা মারবো না কেন? তো মামা ঘাড় মেঘে আরেকটা মানে ঘাই মারছে, ঘাই মারার সাথে সাথে কি হয়েছে নৌকাটা উল্টায় গেছে, নৌকাটার সাথে সাথে উল্টায় 3 জন পড়ে গেছে। ওই 2 জন মানে সাঁতার পারে, খুব ভালো সাঁতার পারে, কিন্তু তারা কিচ্ছু করতে পারতেছিল না, তারা জাস্ট মানে হাবুডুবু খাচ্ছে। তো ওই যে আমার যে মামাটা জাহাঙ্গীর উনি কি করছে বলছে যে থাক ওরা বুঝতে পারে নাই, মানে জিনিসটা নাকি তারা শুনছেও, তার মামারা শুনছে সে কারোর সাথে কথা বলতেছে, থাক ওরা বুঝতে পারে নাই, ওদের কোনো ক্ষতি করেন না। তো সে আবার নৌকাটা উঠে, তারা বেহুশ হয়ে গেছে, তাদের নৌকাটা উঠে দিনের বেলা ঠিক মানে নিয়ে আসছে। তো রাতে বেলা বলছে যে এটা কি দেখলাম, আমাদের নৌকাটা একটা মাছ, এত ছোট একটা খুব বেশি বড় মাছ না, মাছটা এইভাবে তাদের ঝাঁকি মেরে ফেলে দিল। বলছে তোদের আমি বলতে চাইতেছি বারবার যে মাছটা মারিস না মারিস না, আসলে এই মাছটাই ছিল ওই জিনিসটা। ওকে, অমিত খিলগাঁও তিলপাপাড়া থেকে এসেছি। ওকে, আর এই মুহূর্তে এখানে আসতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে। আর কয়েকজনের কথা এখন এই মুহূর্তে না বললেই নয়, এরা হচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফিজ, হাসিন, মোতালেব এবং আমার বন্ধু ইমাম, শুভ, হাসি, নীতি, মনির এবং গাজীপুর 4 এবং গাজীপুর 01 রুমের সবাই। আর নাই তো? ওকে, থ্যাংক ইউ। এবার আমরা ঘটনায় চলে যাই। আমার ঘটনাটা হচ্ছে এটা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া, আমার বাবার। এটা হচ্ছে 96 এর ঘটনা। তো হঠাৎ করে তিনি সুস্থ সবল একজন ছিলেন, হঠাৎ একদিন তিনি স্ট্রোক করেন। আচ্ছা। তো তাকে সোহরাওয়ার্দী হসপিটালে ভর্তি করা হয়। তো মানে অলৌকিক ভাবে তার কিছু প্রতিক্রিয়া দেখা দেয় যে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে এবং মানে ম্যাড হয়ে যায় আর কি, কাউকে চিনতে পারে না। তো এভাবে চলতে ছিল 7 দিন। আচ্ছা। 8ম দিনের দিন তিনি ইন্টেগ্রাল করেন। তো তখন যখন তিনি অসুস্থ ছিলেন তখন আমাদের যে সকল আত্মীয় স্বজনরা গ্রাম থেকে এসেছিল, তো অনেকেই বলতো যে ওই যে তাবিজ করে বা এই টাইপের কিছু একটা বলতো। তো আমরা তখন এসব কথা মাথায় নেইনি যে মডার্ন যুগে আবার তাবিজ টুবিজ কি। ডাক্তাররা কি বলেছিলেন? ডাক্তাররা বলেছে যে প্রচুর ড্রিঙ্কস করেছিল, বাট তিনি কখনো ড্রিঙ্কস করতেন না, স্মোকও করতেন না। আচ্ছা। তো পরবর্তীতে আপনার প্রায় মৃত্যুর পর 6-7 মাস পর দেখা গেছে ব্যাপারটা এই জন্যই মনে হয় আপনাদের কাছে আরো বেশি অস্বাভাবিক। হ্যাঁ, আরো অস্বাভাবিক লাগে এই জন্য যে অনেকেই তখন বলেছিল যে হয়তো তাকে তাবিজ করেছে বা কিছু, বাট আমরা এগুলো আমলে নেইনি। তো পরবর্তীতে দেখা যায় যে আমাদের গ্রামের আমার যে দাদিরা রয়েছে, তো ওনারা অতি উৎসাহবশত দরবেশ যাকে বলে এরকম একজনকে আনায় আর কি। তো আনানোর পর দেখা যায় যে ওনারা বলে যে হ্যাঁ এরকম কিছু একটা করা হয়েছে। তো দেন আমাদের গ্রামের যে ড্রয়িং রুমটা আছে মাটির মেঝে, ওখান থেকে আপনার একটা তাবিজ বের করা হয় চতুর্ভুজ আকৃতির, এটাকে বলা হয় আঞ্চলিক ভাষায় মগ তাবিজ। চট্টগ্রামের মগ জাতিরা এগুলোতে খুব এক্সপার্ট আর কি। ওই তাবিজের ভেতর থেকে আমার বাবার ব্যবহৃত একটা লুঙ্গির টুকরা, তারপর আপনার আমার আম্মুর একটা শাড়ির আঁচল, নখ, তারপর চুল, এগুলো পাওয়া যায়। আচ্ছা। আর একটা হাতের আংটি ছিল, সবচেয়ে যেটা বিস্ময়কর যে আমার আব্বার ব্যবহৃত একটা হাতের আংটি ছিল, যেটা তিনি মৃত্যুর কিছুদিন আগে খুঁজে পাচ্ছিলেন না, অফিস থেকে হারিয়ে ফেলেছিলেন। এবং তারপরে সেটাও আপনারা সেখানে যেয়ে পান? সেখানে এই আংটিটাও পাওয়া যায়। তো পরবর্তীতে সেটা ওই দরবেশের নির্দেশ অনুসারে নদীতে ফেলে দিতে হয়। আচ্ছা, আমরা আবার আপনার কাছে আসছি, আমরা পরবর্তীতে আবার চলে যাই রাজিনের কাছে। রাজিন, আপনার ঘটনা বলেন। ইচ্ছা আপনার যে কোনো একটা মাইক্রোফোন ইউজ করতে পারেন আপনি। হ্যাঁ, হ্যালো স্যার, আমি তাইফুজ্জামান রাজিন। আপনি কোনটা দিয়ে শুরু করছেন? আজকে শুরু করব চিরাং এর একটা ঘটনা। আচ্ছা। এটা আমি 2008 এর দিকে আমি চিরাং বেড়াতে গিয়েছিলাম। তখন আমার এক ফ্রেন্ডের বাসায় আমি গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর চিরাং এর ওয়ার অফ সিমেট্রি নিশ্চয়ই সবাই চেনা, রাইট? তো ওখানে যাওয়ার পর প্রথম দিন তো গেলাম, সেকেন্ড দিন আমার ফ্রেন্ড বললো যে চল তোকে মানে জিনিসটা দেখাই। আমি আসলে এর আগে কখনো কোনোদিন যাইনি। আচ্ছা আচ্ছা। তো
তো নানান ব্যস্ততার কারণে ওখানে দিনের বেলা আমি যেতে পারিনি। তো রাত্রেবেলা ডিনার করার পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এখন যাওয়া যাক। ইটস অলমোস্ট 11, আচ্ছা 11টা এরকমই হবে। আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছি ওই রাস্তাটা, ওয়ারএফ সিমেট্রি কিন্তু একটা মোটামুটি একটা পাহাড়ের উপর। আচ্ছা, তো ওখানে যাওয়ার পরে যেটা হলো, এট ফার্স্ট একটা বড় রোড আছে, বড় রোডটার পরেই একটা ছোট রোড দিয়ে উঠতে হয় পাহাড়ের উপরে। আচ্ছা, এবং ওই এরিয়াটা খুব সুন্দর আসলে। তো ও একটু সামনে এগিয়ে যাচ্ছে এবং আমি একটু পেছনে পেছনে হাঁটতেছি। আর আমার একটা স্বভাব বলেন অথবা বদভ্যাস বলেন, আমি রাস্তাঘাটে যখন কুকুর টুকুর দেখি আমি তখন ওদের সঙ্গে গিয়ে মানে ধরে আদর করি এবং কথা বলি। আচ্ছা, তো যাই হোক, যাওয়ার পর যেটা হলো যে এখন আমি পেছনে পেছনে হাঁটতেছি, তো আমার এবং আমার ফ্রেন্ডের মধ্যে মোটামুটি বেশ একটা ডিস্টেন্স হয়ে গেছে। ও আমাকে নোটিস করতে পারেনি, আমিও নোটিস করিনি। আসলে এরিয়াটা খুব সুন্দর, ভালো লাগার মতো এরিয়া। তো যাচ্ছি, হঠাৎ করে আমি একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে যে ওখানে একটা কুকুর আসলো। হ্যাঁ, তো কুকুরটা আমার ডান দিক থেকে আসলো। ডান দিক থেকে এসে বেসিক্যালি কি হয় যে কুকুর আপনাকে সামনে দেখেই কিন্তু আপনাকে দেখে চিল্লাবে, রাইট? তো ও কিন্তু আমার সামনে দেখে কিছু বলে নাই, আমার পেছন দিকে গেল, পেছন দিকে গিয়ে আমার পেছনে পেছনে ও চিৎকার করতেছে। এখন আমি তো ঘুরতেছি, আমি ঘুরতেছি, ও ঘুরতেছে। আমি যেদিকে ঘুরতেছি ও আমার সামনে সামনে থাকতে চাইতেছে না। তো আমি তো বললাম যে কি ব্যাপার, হোয়াটস রং উইথ মি? তো আমি যাচ্ছি এবং ওরা বলতেছি যে আসো, মানে এদিকে এদিকে। তো এটা আসতেছে না, কিন্তু ও আমার পিছনে পিছনেই থাকতেছে। আচ্ছা, তো এরপর ওইটার চিৎকার শুনে আশেপাশে 2-3টা কুকুর ছিল, ওরাও দেখলাম যে অ্যাড করলো। বাট ওরা ফার্স্ট যে কুকুরটা আসছিল ওটা কিন্তু মোটামুটি আমার একটা এরিয়ার মধ্যে ছিল, একটা সার্টেন এরিয়ার মধ্যে ছিল। বাট ওরা আরো দূরে, ওরা সামনে এগুচ্ছে না, বাট ওরা চিৎকার করতেছে। তো এভাবে যেতে যেতে একটা টাইমে আমি নোটিস করলাম যে আমি একটু মানে কুজো হয়ে যাচ্ছি। হ্যাঁ, ইট ডাজন্ট মিন যে আমি কোনো কিছু ফিল করতেছি কিংবা আমার ঘাড়ের মধ্যে কোনো ভর কিংবা ওজন লাগতেছে, এরকম কিছু না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন কি বলে ফোর্স টাইপের কিছু একটা আমাকে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছে টাইপ, এরকম কিছু একটা। তো কুকুরটা দেখলাম যে আবার আমার সামনে আসলো, সামনে এসে আবার ঠিক পেছন দিকেই হ্যাঁ ও চিৎকার করতেছে। তো এইভাবে হাঁটতে হাঁটতে একটা টাইমে ওয়ারএফ সেন্ট্রির যে গেটটা, ওখানে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এখন আমি গেটের মধ্যে হেলান দিয়ে মানে আমি আমার পেছনটা জাস্ট আমি ওই গেটের মধ্যে রেখে হেলান দিয়ে দাঁড়ালাম। এখন কুকুরটা কোনো চিৎকার করতেছে না, স্টপ। তো যাই হোক, আমি আবার কুকুরটার দিকে আগালাম, কিন্তু ও আগানোর সঙ্গে সঙ্গে সে আমার পেছন দিকে যাচ্ছে বারবার। তো এরপর হঠাৎ করে একটা জিনিস দেখলাম যে ও মানে চিৎকারটা অনেক বেশি মানে কিছু একটা করবে এরকম টাইপের। তো আমি তখন একটু ভয় পেলাম, কারণ কুকুর এত রাত্রেবেলা এতক্ষণ চিৎকার করতেছে, যদি বাই চান্স কোনো একটা কামড় টামড় দেয় এটা তো আর একটু প্রবলেম হবে। তো যাই হোক, এরপর যেটা আমি দেখলাম যে হঠাৎ করে মানে আমি কুকুরটার দিকে আগাচ্ছি, তো হঠাৎ করে একটা জিনিস আমি ফিল করলাম, সেটা হচ্ছে যে আমার পেছন দিক থেকে ইটস লাইক একটা মানে কি বলে একটা ওয়েভ, মানে অনেক জোরে একটা বাতাস জাস্ট আমার পেছন দিক থেকে সরে গেল এবং ওই বাতাসটা ওই যে আপনার ওয়ারএফ সিমেট্রির ভেতর দিকে জাস্ট ঢুকে গেল, এরকম টাইপের। তো আমি সঙ্গে সঙ্গে বাম দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম যে আসলে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার ইটস লাইক 2 feet or 3 feet একটা আপনার বক্স টাইপের। হ্যাঁ, তো বক্সটা আমি যতটুকু দেখলাম যে অ্যাশ রঙের, অ্যান্ড বক্সের মাঝখানে আপনার একটা লাইট ছিল গোল। ওই লাইটটা আপনার কি বলে আমরা যখন রাত্রেবেলা নীল টাইপের ক্যামেরা যখন অন করি, ইনফ্রারেড ক্যামেরা যেটাকে বলে, ওই নীল টাইপের একটা লাইট মাঝখানে জাস্ট জ্বলতেছে। হ্যাঁ, আর জিনিসটা আপনার ভাসতেছে, যেন হাওয়ার মধ্যে একটা ওয়েভ অনুযায়ী ভাসতেছে। এখন আমি ওইদিকে তাকায় আছি, সঙ্গে সঙ্গে ওই কুকুরটা ওই জিনিসটা দেখেই চিৎকার করতেছে আবার, মানে ও ভিতরে ঢুকতে যেতেছে। তো একটা টাইমে জিনিসটা দেখলাম কি আপনার কি বলে ভ্যানিশ, মানে একদম মিলে যাওয়া যে টাইপের না, তো ওরকম ভাবে সেটা ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ,
এটাই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ। আমরা ছোট্ট একটা ব্রেক নিব এবং ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসবো এবং দারুণ একটা ঘটনা নিয়ে আমাদের সাথে একজন ইমেল করেছেন। আমি বলি, চিটাগং থেকে আমরা ইমেলটি পেয়েছি। ইমেলটি করেছেন শাওন। তারা ব্রেকে যাওয়ার আগে বলেছিলাম যে এসে দারুণ একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটি লিখেছেন আমাদেরকে চিটাগং থেকে শাওন। তিনি লিখেছেন যে লাস্ট ভূত এফএমে সুমন ভাইয়ের কাহিনীটা শোনার পর আমারও ইচ্ছে করলো আমার লাইফে ঘটে যাওয়া অদ্ভুত একটা কাহিনী বলতে, যেটা আমি জীবনে কোনো দিনও ভুলতে পারবো না। ঘটনাটা 2008 ডিসেম্বরে। তখন আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। আমরা বাসা চেঞ্জ করে হালি শহর এলাকায় একটা 5তলা অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে উঠলাম। ওখানে যাওয়ার পর থেকেই আমার প্রায় সময় বাড়ির ছাদে ওঠার অভ্যেস হয়ে গেল। ছাদে অন্য ফ্ল্যাটের লোকজনরা উঠত। একদিন বিকেলে ছাদে হঠাৎ করেই একটা মেয়ের সাথে পরিচয় হলো। তার নাম বলল ইনসা। মেয়েটি আমাকে জানালো তার নাম ইনসা, নামের অর্থ হচ্ছে সৃষ্টি। মেয়েটি দেখতে মায়াবী চেহারার, মোটামুটি হালকা গড়নের, আর ওদের ফ্যামিলি নাকি 5তলায় আজকে 3 বছর ধরে থাকে। তার মানে এই বাড়িটায় প্রথম থেকেই ওরা ভাড়াটিয়া হিসেবে থাকছে। মেয়েটা আমার নাম বলে দিল শাওন। মেয়েটা আমার নাম বলে দিল শাওন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমার নাম কিভাবে জানলে? আমরা তো এখানেই নতুন এসেছি। সে আমাকে বলল যে আমাকে সে প্রথম দিনই দেখেছে, আর 6 বছরের পিচ্চি যে ভাইটা আছে আমার, সেই ভাইয়ের কাছ থেকে নামটা জেনে নিয়েছে। এই বলে সে হাসলো। ওই দিন তার সাথে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বললাম। এভাবে প্রতিদিন ছাদের একটা জায়গায়, একটা মানে বসার জায়গায় আমাদের প্রতিদিন কথা হতো। একদিন মেয়েটি আমার কাছ থেকে আমার ফোন নাম্বার নিল আর আমাকে একটা গিফট দিল। গিফটটা অদ্ভুত রকমের ছিল। সেটা মাটির ছিল এবং কিন্তু অসম্ভব সুন্দর কারুকাজ, আর দেখতে অনেকটা মানে এটা কি আকৃতির আমি ঠিক বুঝতে পারিনি। কোন একটা আকৃতির কথা তিনি বলছেন যে সেই আকৃতির একটা গিফট ছিল এবং এটা দেখা যেত কলার মোচার মতন দেখতে। অনেক সুন্দর একটা শোপিস গিফট হিসেবে পেয়ে আমার খুব খুশি লাগলো। ইনসা আমাকে এটা জানালো এবং যে এটা যত্ন করে রেখে দাও, এবং সে বলল যে বাসায় কাউকে না দেখাতে। আমিও সেটা বাসায় না দেখিয়ে আমার রুমের ওয়ার্ড্রপের মধ্যে সেটা রেখে দিলাম। কিন্তু এরপর থেকেই যত ঝামেলা শুরু হলো। আমি মেয়েটির সাথে আমার একটা সম্পর্ক হলো এবং মেয়েটার সাথে আমার সম্পর্ক ধীরে ধীরে আমরা খুব বেশি ইন্টিমেট হলাম এবং আমি সারারাতি ফোনে মেয়েটির সাথে কথা বলতে শুরু করলাম। আমি মানে মোটামুটি খুব বেশি রকমের সবসময় আমাদের কথা হতো। এক মুহূর্তে ওর সাথে কথা না বলে এক সময় থাকতে পারতাম না। তারপর মাঝে মাঝেই মারাত্মক সব কাজ করে ফেলতাম। মাঝে মাঝে ফোনে কথা বলতে বলতে রাতে 2টা-3টা বেজে যেত এবং তখন ছাদে উঠতাম আবার আমরা দেখা করার জন্য। ও কথা বলতে বলতে ও নিজেও কিভাবে যেন ঠিক ছাদে চলে আসতো, কিন্তু কখনোই ভাবতাম না কিভাবে আসছে। এভাবে প্রায় 1 মাস গেল। হঠাৎ একদিন বিকেলে আমার ছোট ভাই আমার কাছে কাঁদতে কাঁদতে আসলো আর কি যেন বলতে চাইলো। আমি জানতে চাইলাম, কিন্তু সে কিছুই বলতে পারলো না। আমি আমার রুমে গিয়ে দেখলাম পুরো রুমটা একটা আশ্চর্য গন্ধ রয়েছে, যেটা আমার খুব পরিচিত মনে হলো, কিন্তু মনে করতে পারলাম না কিসের গন্ধ। গন্ধটা খুব হালকা কিন্তু অনেক দূর চলে যাওয়ার মতো একটা গন্ধ। এবং ঘরের কোনায় তাকিয়ে আমি দেখলাম যে সুন্দর যে শোপিসটা ছিল সেটা ভেঙে পড়ে আছে। আর আমি একটা ভয়ঙ্কর ব্যাপার খেয়াল করলাম যে সেই মাটির শোপিসটার ভেতরে দেয়ালে খুব সূক্ষ্মভাবে কিছু লাইন খোদাই করে লেখা আর কিছু আজব সিম্বল আঁকা আছে। এভাবে ওটার ভেতরে পুরোটা দেয়ালেই অ্যারাবিক খোদাই করা কিছু লেখা ছিল এবং সেটা আমার পক্ষে লেখা সম্ভব আমার পক্ষে কারোর পক্ষে লেখা সম্ভব বলে তার মনে হচ্ছিল না। এবং ওই রাতেই আমার ভাই মারাত্মক অসুস্থ হয়ে পড়লো। ও কোনো কথাই বলতে পারছিল না। আমি বুঝতে পারলাম না ও এটা ভেঙে ফেলেছে। আমি বুঝতে পারলাম যে ও এটা ভেঙে ফেলেছে তাই কাঁদছে, কিন্তু ওর এত ভয় পাওয়ারও তো কোনো কারণ নাই। আমি আমার মাকে গিফটের লেখা আর প্রতীকগুলোর কথা খুলে বললাম, আর কে দিয়েছে সেটাও বললাম। মা অবাক হলেন আর রাগ করলেন আমার ওপর। তিনি ওগুলো দেখতে চাইলেন আর দেখার পর সব বুঝতে পেরেছেন বললেন। ওইদিকে ইনসাও আজকে ফোন ধরছিল না। ব্যাপারগুলো খুব
কাছে ব্যাপারগুলো আমার কাছে খুব বিরক্তিকর লাগছিল। আমি ছাদে উঠে ইনসাকে কল দিলাম, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে ওর নাম্বারটা এই প্রথম বন্ধ পেলাম। পরের দিন মা একজন হুজুর ডেকে নিয়ে আসলেন। হুজুর এসে সব রহস্যের জট খুলে দিলেন। তিনি লেখা আর প্রতীকগুলো দেখে সব বলে দিতে পারলেন। তিনি বললেন যে আমার সাথে একটি মহিলা জিন অর্থাৎ পরীর সম্পর্ক ছিল। সে আমার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ করেছিল ওই ছোট্ট উপহারটির সাহায্যে। আমার ছোট ভাই খেলতে গিয়ে ওটা ভেঙে ফেলায় সে এখন আমার ওপর ক্ষেপে আছে। আর আমার মা যেটা বলল সেটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। মা বলল যে এই বাড়ির 5 তলায় ওই ফ্ল্যাটে বিল্ডিং হওয়ার পর থেকেই কখনো কোনো ভাড়াটিয়া টিকতে পারেনি, তাই ওটা এখন খালিই পড়ে থাকে। আমি বিশ্বাস করতে পারিনি, আর দৌড় দিয়ে আমি 5 তলায় উঠে যাই। গিয়ে দেখি এই প্রথমবারের মতো যে গেটে তালা ঝুলছে। তাহলে এতদিন কি আমি ওটা দেখতে পাইনি? আমি কিসের ঘোরে ছিলাম আমি জানি না। আমার ভাই ওই যাত্রায় বেঁচে গেল, তারপর আমি আর কোনোদিন ওই নাম্বারটি খোলা পাইনি। এবং আমি পরে কাস্টমার কেয়ারে যাই এবং অনেক কষ্টে জানতে পারলাম যে এই নাম্বারের কোনো ইউজার নেই। আমি এরকমই একটা ঘটনা এর আগেও পড়েছিলাম, এবং সেই ঘটনা ছিল সম্ভবত ধানমন্ডি এলাকায় ঘটেছিল, যে ঘটনাটি একটি মেয়েকে নিয়ে, এবং এরকমই একটা ঘটনা মোটামুটি সিমিলার। তো আজকে শাওন চিটাগং থেকে এরকমই আরেকটা ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। সো থ্যাংক ইউ শাওন আমাদেরকে ঘটনাটা শেয়ার করার জন্য। এছাড়া আমি দেখতে পাচ্ছি খিলগাঁও থেকে ওকে আমার দ্বিতীয় যে এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করব সেটা হচ্ছে খিলগাঁও থেকে অনেক ভিতরের দিকে রাজারবাগ একটা এলাকা আছে, ওখানে একটা মন্দির আছে, কালী মন্দির। তো মন্দিরটা হচ্ছে দিঘি কেন্দ্রিক এবং দিঘির উত্তর দিকে একটা শ্মশান ঘাট আছে, একটা রুমের ভেতর আর কি, মানে লাশ দাহ করার ব্যবস্থা রয়েছে। তো ওখানে একটা মানে গুঞ্জন শোনা যায় যে যেই দিন লাশ পোড়ানো হয় মানে প্রায় 1 সপ্তাহের মতো ওইখানে একটা মানে ভৌতিক উত্তেজনা বিরাজ করে, এরকম অনেকেই সেটা লক্ষ্য করেছে। তো বলে রাখা যাচ্ছে যেটা যে ওখানে শানবাদানো দিঘিটা ঘাট আর কি, ওখানে প্রায় ছেলেরা সন্ধ্যাবেলা দেখা যায় যে গান বাজনা করে, গিটার টিটার দিয়ে আড্ডা দেয়। তো ওখানে আমরাও আড্ডা দিই, আমাদের একটা সার্কেল আছে। তো একবার আড্ডা দেওয়ার জন্য সেখানে যাই, তো আমি জানতাম না যে সেখানে দুপুরবেলা একটা লাশ পোড়ানো হয়। তো আমরা ঘটনাস্থলে আগে গিয়ে ফোন দিচ্ছি বন্ধুকে যে কোথায় আছিস, আমরা তো ওয়েট করছি। তো ঠিক ওই মুহূর্তে আপনার একটা কালো কুকুর এসে মানে ঘোরাঘুরি করছিল আমার সামনে। তো কুকুর জিনিসটা বলতে আমার একটা বিরক্তি কাজ করে সবসময়। তো আমি সেই কুকুরটাকে একটা লাথি মেরে বসি। তো লাথি মারার পর কুকুরটা আপনি দৌড়ে শ্মশানের গেটটা ছিল একটা ক্রক্সিবল গেট, কেচি গেট যেটাকে বলে, ওটার ভিতর দিয়ে ঢুকে ভিতরে চলে যায়। বাট এটা কোনোভাবেই পসিবল ছিল না, গেটে যে ফাঁকগুলো ছিল ওখান দিয়ে একটা কুকুর যাওয়ার কথা না, দৌড়ে চলে যায়। তো আমিও সাথে সাথে তৎক্ষণাৎ গিয়ে দেখি যে ভিতরে খালি, কোনো কিছু নেই। আচ্ছা, আপনি আমাকে আরেকটা ঘটনা বলেছিলেন যেটা আমি আপনাকে বলতে বলেছিলাম, সেই ঘটনাটা কি আপনার মনে আছে নাকি আপনি ভুলে গেছেন? জি, নাইট গার্ড। আমি ঠিক জানি না, তবে আপনাকে আমি বলেছিলাম তখন একটা ঘটনা ছিল আমার এরকম। এটা হচ্ছে আমাদের খিলগাঁওতে 8 নং রোডের মসজিদ গলি বলে যেটাকে। তো গত বছরের দিকে আমরা বাণিজ্য মেলা থেকে বেশ কয়েকজন বন্ধু গিয়েছিলাম। তো ফিরতে অনেক রাত হয়ে যায়, প্রায় 1-1:30টার মতো। তো আমাদের মেইন গেট লাগিয়ে দেয়। তো তখন আমরা 2 বন্ধু সিদ্ধান্ত নিলাম যে আজকে রাতটা এখানে বসে কাটিয়ে দিব গল্প গুজব করে। তো যেইভাবে সেই কাজ আমরা এখানে বসেছিলাম। This track was downloaded from fusionbd.com. 40-45 মিনিট ক্রস হওয়ার পর একজন নাইট গার্ড আসে। তো এখানে একটা কথা বলতে হয় যে আমাদের এলাকায় যে সকল নাইট গার্ড রয়েছে সেগুলো আমাদের পরিচিতই, তারাও আমাদের ফেসটা চিনে, আমরাও তাদেরকে চিনি। তো যিনি একজন বয়স্ক করে একজন নাইট গার্ড এসে আমাদেরকে মানে আঞ্চলিক ভাষায় বলে যে কিরে বাড়িঘর নাই এখানে কি করতেছিস, এরকম টাইপের কিছু। তো আমি যেহেতু তাকে প্রথমে চিনলাম না, তখন জিজ্ঞেস করলাম যে আপনি কবে জয়েন হয়েছেন। তো উনি উত্তরে বলল যে এত কথা যাই না কাম কি, বাসা বাড়ি যা নাইলে মাইর খাবি। তো এই কথা বলাতে স্বাভাবিকভাবে একটু রাতের বেলা ঘুম ঘুম ভাব, একটু উত্তেজিত হয়ে আমি ওনাকে একটু ভয় দেখানোর চেষ্টা করি। পিছনে ঘুরে একটা লাঠি ছিল, পিছনে ঘুরে আমি যখন লাঠিটা নিলাম সাথে সাথে তাকানোর পর দেখি সামনে উনি নেই। তখনই আমার বন্ধুকে আমি প্রশ্ন করলাম যে কিরে কই গেল। সে বলে আমারও তো একই প্রশ্ন, কই গেল। তো সে দেখছে যে একটা কুকুর চলে যাচ্ছে, বাট আমি কিন্তু কুকুরটা দেখিনি। তো এটা মানে আমাদের কাছে একটা ধাঁধার মতো হয়ে গেল যে 1 সেকেন্ডের ভিতর কিভাবে ভ্যানিশ হয়ে গেল। ওকে, আপনি এটাও বলেছিলেন যে আপনার ফ্রেন্ডের কাছে আপনার ফ্রেন্ড কিভাবে দেখেছেন কুকুরটা, বা আগে দারোয়ানটা কিভাবে দেখেছেন, মাঝখানের ঘটনাটা তার। হ্যাঁ, আমার ফ্রেন্ড যেটা বলেছে যে আমি যখন লাঠি ঘুরাচ্ছিলাম সে তো স্টিল নাও এখানে তাকিয়েছিল। তো স্টিল নাও লোকটা যে ভ্যানিশ হয়েছে সেটাও সে দেখেনি, সে যা দেখেছে একটা কুকুর ওই স্থলটা থেকে লোকটা যেখানে দাঁড়ানো ছিল সেখান থেকে ক্রস করে দৌড়ে যাচ্ছে।
ঠিক আছে, আমি এই ঘটনাটা না, অন্য একটা ঘটনা, যাই হোক এই মুহূর্তে নিশ্চয়ই আপনার মনে পড়ছে না। আচ্ছা রাজিন, আপনি আমাকে বলেছিলেন যে কোনো এক জায়গায় একটা এরকম কারখানা আছে, ওইটা আমাদের একটু ছোট্ট করে বলবেন। আচ্ছা, ছোট্ট করে যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে যে অনেকেই বলে যে হন্টেড প্লেস, মানে দেখতে চায়। তো আমি তাদের জন্য একটু কথা বলবো, সেটা হচ্ছে যে যদি কখনো দেখেন তাহলে নেক্সট টাইম আর বলবেন। আমরা জায়গার নাম বলবো না বা কোথায় হয় এটাও বলবো না। আচ্ছা, এটা হচ্ছে যে আমি আর আমার এক ফ্রেন্ড, আমরা একটা আমাদের ঢাকার সিটির ভিতরেই একদম খুবই কাছের একটা এরিয়া, তো আমার বাসা থেকে খুবই কাছে এরিয়াটা। তো ওখানে একদিন ঘুরতে ঘুরতে চলে যাই আমি আর আমার ফ্রেন্ড। আচ্ছা, তো ওখানে যাওয়ার পরে একটা জিনিস যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে একটা মোটামুটি আমরা একটু ঘুরতে গিয়েছিলাম একটু চর টাইপের এরিয়াতে। তো ওখানে যাওয়ার পর একটা জিনিস দেখি যে চরের মধ্যে একটা আপনার মিল টাইপের একটা কারখানা, আপনার মিল টাইপের। তো ওখানে যাওয়ার পরে ওই আশেপাশে জাস্ট দেখলাম যে 10 থেকে 12টা ঘর, আর এছাড়া আর কিছু নাই। তো মিলটার ভিতরে ঢুকলাম, ঢুকার পরেই একটা জিনিস আমি নোটিস করলাম, সেটা হচ্ছে যে এত বড় একটা মিল। তো আমি উকি দিয়ে দেখি ভিতরে আসলে কি। ভিতরে দেখলাম যে সবকিছু আপনার সব মেশিনারিজ যা আছে সবকিছু ঠিকঠাক ভাবে আছে, কিন্তু মানে ময়লা পড়েছে এরকম টাইপের সবকিছু আছে, বাট ওখান থেকে কোনো কিছু সরানো হয়নি। তো আমি খুব ভালো করে দেখার চেষ্টা করতেছিলাম যে ঘুরে ঘুরে যে আসলে কি এখানে ব্যাপারটা কি, এরকম তো থাকার কথা না। মানে এত দামি একটা এসেট, এত বড় একটা এরিয়া, এভাবে কিন্তু কেউ ফেলে রাখে না, কারণ ওইটা যে এরিয়াতে এইভাবে থাকার কথাই না, ইম্পসিবল। তো আমি যাওয়ার পরে আচ্ছা আমি একটা কথা বলতে পারি, আমি একটু ব্যাপার একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে যে আপনাকে যদি একটা রুমের মধ্যে চোখ বেঁধে বসিয়ে রাখা হয়, ওই রুমে যদি কেউ ঢুকে আপনি কিন্তু সেটা নোটিস করতে পারবেন। আচ্ছা হ্যাঁ, সেটা পারবো। আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, আমি এই জিনিসটা এই জন্যই বলতেছি যে ওখানে কিন্তু যাওয়ার পরে আমাকে কেউ বলে দেয় নাই যে এখানে কি হচ্ছে না হচ্ছে, বাট আমার গিয়ে কেমন যেন লাগছে। আমি আসলে আমার কি বলে ওরকমই একটা ফিলিংস একটা কাজ করছে। তো যাই হোক, ওটার বেশ দূরে একটা দোকান ছিল, চায়ের দোকান। চাচা টাইপের, মুরব্বী টাইপের একজন লোক উনি। আমি ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে চাচা আসলে এত বড় একটা জায়গা, এরকম একটা প্লেস, ঘটনাটা কি একটু বলেন তো। উনি বলতেছে যে আমি তো এখানে এই মিলটা যেদিন থেকে চালু হয় এর আগে থেকেই আমি এখানে ব্যবসা করি। তো আমি বললাম যে আপনি সত্যি ঘটনাটা বলেন যে আসলে কি ব্যাপারটা কি। উনি বললো যে এখানে নাকি একটা মাজার টাইপের ছিল, হ্যাঁ ছোট একটা মাজার ছিল, এবং ওই মাজারে নাকি অনেক জিনরা আসতো। হ্যাঁ, মাজারে যখন কি বলে মানে রাত্রেবেলা যখন জিকির টিকির করা হইতো তখন জিনরা আসতো। যখন এই মিলটা করা হয় তখন ওই মাজারটা সহ একটা মানে বিশাল এরিয়া তখন নিয়ে নেওয়া হয় এবং ওখান থেকে সবাইকে বিতাড়িত করা হয়। তখন ওই যে মালিক ছিল, ওই মালিক পক্ষকে বলা হয়েছিল যে মানে রাত্রেবেলা স্বপ্নে মালিক দেখছিলেন যে তুমি এখানে এই জিনিসটা করো না, তুমি করো, বাট এই মাজারের এরিয়াটা বাদ দিয়ে করো। তো এরপর থেকেই যেটা নাকি হইলো সেটা হচ্ছে যে রাত্রেবেলা যখন সবাই কাজ টাজ করে শেষ করে চলে যায় তখন নাকি মেশিনারিজ গুলা চলতো অটোমেটিক্যালি, এবং ওখানে সবাই মানে শুনতো যে মানে খুব ক্রাউডি একটা প্লেস, কাজ চলতেছে এরকম টাইপের, মানে সবাই শুনতো এই জিনিসগুলা। এবং আমি ওনার চাচার কথাটা জাজ করার জন্য আমি সঙ্গে সঙ্গে ওটার ভিতরে গিয়ে যে 10-12টা রুম ছিল, মানে যারা ওখানে পরিবার বাস করে তারা আসলে এখানে কাজ করতো এবং ওরা এখানে এখন ঘর তৈরি করে ওখানে এখন থাকে। আমি ওদের ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনারা কি এরকম কিছু শুনতে পান? উনি বলে যে হ্যাঁ আমরা এখনো শুনি, এখনো মাঝে মধ্যে মেশিনারিজ গুলা মানে চালু হয়, রাত্রেবেলা চলতে থাকে, একা একাই চলে। হ্যাঁ, একা একাই চলে। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা তো এখানে কাজ করতেন, তো এটা বন্ধ হয়ে গেল কেন? উনি বললো যে আসলে মালিক তো এর প্রায় 5 থেকে 6 মাস পরেই মালিক মারা যায়। মালিক মারা যাওয়ার পরে তার ছেলেরা মারা যায় এবং আস্তে আস্তে ওদের পুরো বংশটা ভ্যানিশ হয়ে যায়, মানে নির্বংশ হয়ে যায় তারা। এজন্য এই জিনিসটা এখানে পড়ে আছে এবং এটার কোনো মালিকানা নাই। ওকে, সো এই ছিল ঘটনা। আমরা ঝটপট লিসেনার্স, আমি মুন্না, যেহেতু সময় কম সুতরাং আমরা ছোট ছোট করে বলবো। ওকে, আচ্ছা, এই ঘটনাটা এটা আমাদের এলাকায়, আমাদের এরিয়াতে এই ঘটনাটা আমার আম্মুর ফ্রেন্ড, মানে আমার বান্ধবী হয়, তো সে আমাকে এই ঘটনাটা বলছে। তারা এখন যে বাসায় থাকে সে ওই বাসার 4 তলায় থাকতো। তো 4 তলায় থাকতো তখন তার কোনো ঝামেলা হয়নি, মানে খুব বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকতো, কোনো ঝামেলা হইতো না। তো সে কিছুদিন আগে 4 তলা বেয়ে উঠতে প্রবলেম হয় বিধায় সে কি করছে 2 তলায় শিফট করছে। তো কিছুদিন 2 তলা শিফট করার পরে সে বিভিন্ন রকম মানে হঠাৎ করে একদিন একটা প্রবলেম ফেস করছে। তো প্রবলেম ফেস করার আগের ঘটনাটা বলি, সেটা হচ্ছে এই বাসায় ওনাদের আগে একটা মহিলা থাকতো।
তারা এই বাসায় প্রায় আজ থেকে প্রায় 12 থেকে 15 বছর এই বাসায় তারা থেকেছে, মানে এই বাসার কোনো চেঞ্জ হয় না। বাড়িটা যখন কমপ্লিট হওয়ার পর থেকে 12-15 বছর তারা এই বাসায় ছিল, বাসাটা চেঞ্জ হয়নি। এখানে একটা মহিলা থাকতো, খুব বয়স হয়ে যাওয়ার পরে সেই বাসায় তার একটা কোন বার্ধক্যজনক কারণে সেই বাড়িতে মারা গেছে। তো এই বাড়িতে এরপরে আরেকটা ভাড়াটি আসছিল, তো তারা কিছুদিন মানে মাস শেষ হওয়ার আগেই তারা বাড়িটা ছেড়ে দেয়। কি কারণ এটা মানে তারা একটু মানে বলছে, বাড়িওয়ালাকে জানানো হয়েছে, কিন্তু বাড়িওয়ালা জিনিসটা গোপন করছে, বলে নেই। তো পরে যখন আমার এই আন্টি বাসায় উঠছে, ওঠার পরে সে একদিন মানে পুরো ইয়াতে একটা কর্নার একটা রুম আছে, সে ওই রুমে যে শুয়ে আছে। তো হঠাৎ অনেক রাতে হঠাৎ একটু ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর সে যখন তার হাতে বাম পাশে যে একটা বেডরুমের জানলা থাকে, সে জানলায় তাকাইছে। তো তাকিয়ে দেখে যে কে জানি একজন মানে জানলাটা ঝুলে দাঁড়িয়ে আছে, মানে জানলা ঝুলে আছে আর কি, যেন 2 হাত দিয়ে মানে ঝুলে আছে জানলার বাইরে। এই সানসেটটা যেটা এটা ঝুলে দাঁড়িয়ে আছে, মানে ঝুলে আছে আর কি। ঘুমটা টুমটা পরা, একদম সাদা, ফেসও সাদা, সব সাদা, একটা বড় চোখ। মানে সে আন্টি এটা দেখে জাস্ট কি করলো, মানে একটা উঠে গেল। উঠে সে দরজা যখন খুলে বেরোতে যাবে, আরেকবার মানে ওই জানলা দিয়ে আরেকবার লুক দিয়েছে, তখন দেখে কি ওই জিনিসটা রুমের বাইরে না, এখন ভিতরে এসে সে ওই একই রকম ভাবে কিন্তু হাতটা ভিতরে দিয়ে সে ঝুলে আছে। তো ঝুলে আছে সেটা আন্টি দেখে চলে গেছে। তো সেদিন কাউকে জিনিসটা কিছু বলেনি। তো এই জিনিসটা পরের দিন সকালবেলা তার একটা ভাই যে বাসা থেকে তাকে বলছে যে আমি না এরকম একটা জিনিস দিচ্ছি। তো তার ভাই এই যে এরকম জিনিস আরো অনেকবার ফেসে, কিন্তু সে বলেন এই কারণে যে এটা বললে তারা সবাই ভয় টয় পাবে। তখন সে বললো যে আমি একদিন এখানে শুয়েছিলাম, তো আমি আমাদের এই যে ডাইনিং টেবিলের এখানে দেখি কে জানি একটা মহিলা মানে হাতে তবজি নিয়ে গুনতেছে, হ্যাঁ, আর এইভাবে ঢুলে, মানে একটা মানুষ একটা যখন পুতুল যে ঢুলে না, এইভাবে ঢুলতেছে, মানে ঢুলতেছে ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একদম সাদা একটা ছায়া, সে তসবিহ হাতে নিয়ে, তসবিহ, হ্যাঁ, ঘুমটা দেওয়া, কারণ এবং সে তবজি গুনতেছে এবং ঢুলতেছে, মানে ওই হাঁটতেছে পুরো ডাইনিং রুমটা, হাঁটতেছে, ঘুরতেছে, হ্যাঁ। তো এই জিনিসটা সে ওই পরে বাড়িওয়ালাকে বলে, তখন বাড়িওয়ালাকে অনেক জিজ্ঞেস বলছে, না এগুলো ফালতু জিনিস, আপনারা এইসব কি বলেন, এটা কোনো কথা হইলো, এটা এখনকার যুগে এইসব কিছু হয়। তো অনেক রিকোয়েস্ট করে, দেখেন আমার কাছে লুকায়েন না আপনি। তাহলে এর আগে আমাদের যে ভাড়াটিয়াদের ছিল, তো সে 15 দিনের মাথায় কেন চলে গেছে, আমাকে কাহিনীটা খুলে বলেন কি হয়েছে। তখন বাড়িওয়ালাটা বললো যে আসলে দেখেন কাহিনীটা বললেন না, বললে তো আমার জানেন আমার বাড়ির প্রবলেম হবে। তখন সে কাহিনীটা বললো এই, যেই তারা যাকে দেখে সেই মহিলাটা এই বাসায় 15-20 বছর এই বাসায় অসুস্থ অবস্থা, সে এই বাসায় ছিল, খুব অসুস্থ ছিল, এবং এখানে যতদিন ছিল এই বাসায় ছিল, তার শেষ নিঃশ্বাস এই বাসায় ত্যাগ করছে। তো এই বাসার মায়াটা নাকি সে করতে পারে না। এই বাসাটা বেঁধে দেওয়া হয়েছিল, মানে অনেক তাবিজ দিয়ে, প্রতিটা রুমে একটা একটা করে তাবিজ ছিল। তো যেই রুম থেকে জিনিসটা দেখতো সেই রুমের তাবিজটা আনফরচুনেটলি নাই। কি হয়েছে, ওই যে আন্টির যে একটা ছোট ছেলে আছে, সে তো ছোট, সে এই তাবিজটা দেখে সে কি করছে, ওই একটা রুমের তাবিজটা সে নিয়ে খেলাধুলা করতে করতে ওই রুমের তাবিজটা খুলে ফেলছে। কিন্তু অন্যান্য রুম থেকে এই জিনিসটা দেখা যায় না, শুধুমাত্র ওই রুমটায় যদি আপনি থাকেন এখনো ফিল করতে, প্রায় সময় মাঝে মধ্যে এখনো ফিল করে তারা, এখনো ওই রুমটা তালা মারা রাখছে, ওই রুমে এখন কেউ থাকে না, এখনো তারা এই জিনিসটা দেখে যে হয়তোবা ওই মহিলাটা অনেক রাতেবেলা ওই ডাইনিং রুমে হাঁটতেছে, তবজি গুনতেছে, ঢুলতেছে, এবং এই জানলা দিয়ে দাঁড়ায়, মানে জানলা দিয়ে এই সানসেট ঝুলে থাকে, এভাবে ভিতরে আসে, এরকম মানে রুমে হাঁটাহাঁটি করে এখনো টের পায়। তো এখন তারা আস্তে আস্তে বাসার চেঞ্জ করার ট্রাই করতেছে, কিন্তু তারা এখন পরে তারা জানতে পারে যে ওই মহিলাটা মানে এই বাড়ির মায়েরা ছাড়তে পারেনি, সে এখনো আসে, আপনাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু এর পরে তারা কোনো সিদ্ধান্ত এরকম কোনো কিছু নিয়েছে, কারো হেল্প নিয়েছে বা বাড়ি বন্ধ করা, বন্ধ করে দিচ্ছে অলরেডি, বন্ধ করে দেওয়ার পরে মহিলাটা বলছে যে উনি কোনো ক্ষতি করবে না, আপনারা কিছু ভয় পাওয়ার কোনো কারণ নেই, উনি বাসার মায়েরা আসলে ছাড়তে পারেনি, এত বছর ছিল তো এখানে ছাড়তে পারেনি। অলরাইট। আচ্ছা, আমাদের সাথে আরো একজন আছেন, আপনার ঘটনাটা কিন্তু খুব ছোট করে বলতে হবে, আমাদের সময় খুব কম, আমরা ছোট করে আপনার ঘটনাটা একটু শুনবো। হ্যালো লিসনার, আমি অপূর্ব। আমার এখনকার যে ঘটনাটা সেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি দোহারের ঘটনা। তখন আমার বয়স 5 কি 6। আমাদের বাড়িতে আমার মেজো মামার বিয়ে চলতেছে। সেই দিন একটু বলে রাখা ভালো, সেই দিন বিয়ের দিন আর কি আমার বড় মামার সাথে মামির সাথে একটু ঝগড়া লাগছিল। তো বিয়ের রাত্রেবেলা সবাই ঘুমাইতে গেছে, গ্রামের বাড়িতে সবাই সন্ধ্যা হলেই সবাই ঘুমিয়ে যায়, এরকম ঘুমাতে গেছেন। তো আমার ছোট মামা ওই দিন রাত্রি ওয়াশরুমে যাবে, সো রাত্রে উঠছে সে। আর গ্রামের বাড়িতে সাধারণত রুম থেকে টয়লেট একটু দূরেই হয়, আর আমাদের টয়লেটে যাওয়ার পাশেই একটা বাঁশঝাড় আছে। মামা যখন টয়লেটে যাওয়ার জন্য উঠেছে এবং যাচ্ছে, তো সে দেখছে যে বাঁশঝাড়ের সামনে একটা মহিলা বসে কান্না করতেছে ঘুমটা দিয়ে।
সো মামা খুব আশ্চর্য হয়ে গেছে যে এত রাত্রে কে এখানে কান্না করছে। মামার মনে পড়ে গেছে যে মামি তো মামার সাথে ঝগড়া করছে, হয়তো ওই এর জন্য কান্না করতেছে। সো মামা তার ভাবিকে ডাকতেছে যে ভাবি এত রাত্রে আপনি এখানে কেন, ঘরে আসেন। মহিলাটা কোনো সাড়া দিচ্ছে না, সে ওখানে বসেই আছে এবং কান্না করতেছে। তো মামা রিটার্ন আবার ডেকেছে, ভাবি আসেন ঘরে, ওখানে বসে এত রাত্রে বসে মানে হয় নাকি, ঘরে আসেন। সে আবার একই রকম করে কান্না করছে, কোনো জবাব দিচ্ছে না। সো মামা এত ডাকাডাকির পরও সে যখন আসতেছে না, তার হাত ধরে টান দিছে যে ভাবি ঘরে আসেন। যখন সে হাত ধরে টান দেওয়ার সাথে তার মাথায় ঘুমটা পড়ে গেছে, এবং ঘুমটা পড়ে মামা দেখলো যে তার মাথায় কোনো, তার যে ঘাড়, শুধু ঘাড় আছে, কোনো মাথা নাই। এটা দেখে মামা খুব ভয় পেয়ে যেমন চিৎকার করার সাথে সাথে সে ওখানে সেন্স হয়ে যায়। পরে আমরা উঠে তাকে ঘরে নিয়ে আসি। আসার পর তার শরীরে প্রচন্ড জ্বর, 3 দিন পর্যন্ত তার জ্বর থাকে এবং সে মারা যায়। তারপর থেকে আমাদের বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, এখন ওরকম কোনো ঘটনা ঘরে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আমি